লোক খেপানো, লোক দেখানো, চিৎকার, ধমকানো, চমকানো, হামলা করেও যখন এসআইআরকে আটকানো গেল না, নিজের মতো এসআইআর করা গেল না, শেষ অস্ত্র এটা। ঠিক আছে, নাক কেটে এসআইআরের যাত্রা ভঙ্গ করতে পারিনি, কিন্তু আপনার জন্য নাকটা আমার খোয়া গেল, বাস এইটুকুই। সেই ভূতেরা এসে বুথে ভোট দেবে, সংবিধানটা তৃণমূল পাল্টে দেবে, সেই আশায় তো জল ঢেলে দিয়েছে নির্বাচন কমিশন। প্রতি বিধানসভা পিছু 50,000-এর কম করে ভোটারের নাম কাটা যাবে, যেটা মমতা ব্যানার্জির ভাত পড়ে গেছে এবং জনগণকে উত্তর দিতে পারছে না। শুধু মুখে সেলোটেপ মারলেন না, তিনি ডিনাই করলেন রাজ্যে কোনো বহিরাগত নেই, অনুপ্রবেশকারী নেই, কিন্তু একবারও বললেন না 2005, 6 বা একাধিকবার তখন আমরা তিনি যখন রিপিট করতেন 1.5 কোটি ভুতুরে ভোটার, 1 কোটি ভুতুরে ভোটার, এগুলো আমি ভুল বলেছিলাম। এই যে র্যাম্পে নাচানাচি, ভূত নিয়ে নাচানাচি, তৃণমূল বড্ড ভূতকে ভালোবাসে, এটা তো পরিষ্কার হয়েই গেল যে মৃত ভূত আসল ভূত না পেয়ে ডুপ্লিকেট ভূত নিয়ে র্যাম্পে নাচানো শুরু করলো অভিষেক ব্যানার্জি। কারণ এই ভূতটাই তো তৃণমূলের ভবিষ্যৎ। আলিপুরদুয়ারে তৃণমূল খাতা খুলতে পারবে না। সারা বছর কলকাতায় থাকলেন, এক্সকেলেটার, কোটি টাকার এক্সকেলেটারের শান্তিনিকেতনে কাটালেন, ঝাড়বাতির মধ্যে সুখের জীবনযাপন করলেন, বিদেশে চলে গেলেন, চোখের অপারেশন, বাচ্চার অপারেশনে আমেরিকা ভ্রমণ করতে চলে গেলেন। আর ভোটের আগে আলিপুরদুয়ার প্রান্তিক আলিপুরদুয়ারের আদিবাসী, রাজবংশী, নেপালি, বাঙালি, উদ্বাস্তু বাঙালিদের কথা আপনার মনে পড়ল, যাদেরকে পাশে বসতে দিলেন না, তাদেরকে এখন কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। মানুষ মানবে? অভিষেক বাবু বলবো, অভিষেক ব্যানার্জির কথা যদি মানেন তাহলে 800 লাখে আপনার পাখি বলতে হবে। সমস্ত পশ্চিমবঙ্গটাকে ডায়মন্ড হারবার মডেল মনে করেন, যে সব জায়গায় আমি দাঁড়াবো, যে কোনো মূল্যে আমি জিতবো, 7 লক্ষ ভোটে আমি ওখানে জিতেছি, সব জায়গায় তাই হবে। তা কিন্তু নয় অভিষেক বাবু। গ্রামে গ্রামে পাঁচালি রেকর্ড করে মানুষের কানের মধ্যে গরম সীসার মতন সকাল বিকাল শোনাতে হতো না। ঠিক আছে, নিজের ঢাক নিজে পেটাতে হতো না। সাধারণ মানুষের জন্য নয়, নিজের জন্য প্লিট করতে যাচ্ছেন। সুপ্রিম কোর্টে তৃণমূল যতবার গেছেন ম্যাক্সিমাম জিতেছেন, এটা অস্বীকারের জায়গা নেই, কিন্তু সুপ্রিম কোর্টে ঐতিহাসিকভাবে 26,000 চাকরিটাও কিন্তু গেছে এবং আগামীতে আরও কিছু যাবে। আমার কথাটা হচ্ছে, সুপ্রিম কোর্ট ছোটো জগন্নাথ নয়। বিহারের ভোটের নির্বাচনে এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের একাধিক লোক গিয়েছিল, মুখ থুবড়ে পড়েছে, এসআইআর টিকায়নি, কারণ এসআইআর একটা ম্যান্ডেট কনস্টিটিউশনাল। মমতা ব্যানার্জির জন্য আগাম শুভেচ্ছা, তিনি আইনজীবী হিসাবে তার মানে উনি বারবার বলেন আমি ল নিয়ে পড়েছি, এবার আইনজীবী হিসাবে তাকে দেখতে চাই। মুখ্যমন্ত্রীর একই অঙ্গে এতগুলো রূপ, আমি তো গর্বিত বাঙালি পশ্চিমবঙ্গবাসী, তার জন্য আগাম শুভেচ্ছা রইল। কিন্তু আমি যতটুকু সংবিধান জানি, সুপ্রিম কোর্টে কি করিশ্মায় তার দল একাধিক মানে নাকে হ্যাঁ করে বের করে আনেন, সেই রসায়ন তো আমি বলতে পারবো না। মাননীয় সুপ্রিম কোর্টকে সম্মান জানিয়ে বলছি, এই জায়গায় দাঁড়িয়ে বাঘা বাঘা বিরোধীরাও কিন্তু বিহারের এসআইআরকে চ্যালেঞ্জ করে কিছু করতে পারেনি। এ রাজ্যের ইস্যুতে তিনি শুধুমাত্র সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তিনি তার মুখ রক্ষা করতে, সুপ্রিম কোর্ট না, অবলম্বন নয়, তিনি তার মুখ রক্ষা করতে তিনি যাচ্ছেন। তিনি ভালো করে জানেন এসআইআর নিয়ে তিনি যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, হতে দেব না, একটাও ভোটারকে বাদ দিতে দেব না, তারপরেও সব এসআইআর গড়গড় করে হচ্ছে এবং যা আশঙ্কা প্রতি বিধানসভা পিছু 50,000-এর কম করে ভোটারের নাম কাটা যাবে, যেটা মমতা ব্যানার্জির ভাত পড়ে গেছে এবং জনগণকে উত্তর দিতে পারছে না। জনগণ নিরন্তর প্রশ্ন করছে আপনি কি করছেন। ঠিক আছে, ওয়াকআপ করতে দেব না, হয়ে গেল, সিএ করতে দেব না, হয়ে গেল, একের পর এক সব হয়ে গেল, 3 তালাক করতে দেব না, হয়ে গেল, এটাও করতে দেব না বললেন, হয়ে গেল। তাই এই লোক খেপানো, লোক দেখানো, চিৎকার, ধমকানো, চমকানো, হামলা করেও যখন এসআইআরকে আটকানো গেল না, নিজের মতো এসআইআর করা গেল না, শেষ অস্ত্র এটা। সুপ্রিম কোর্টে গিয়ে হেরেও যদি যায়, বলবে দেখেছো আপনাদের জন্য আমি, ঠিক আছে, নাক কেটে এসআইআরের যাত্রা ভঙ্গ করতে পারিনি, কিন্তু আপনাদের জন্য নাকটা আমার খোয়া গেল, বাস এইটুকুই। মুখ্যমন্ত্রী এসআইআর নামক পাচনটা খেয়েছেন, যেই পাচনটায় তার শরীরে অন্তত এমন একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে যেটাকে তুমি বলছো অ্যালার্জি। দেখো, বিরোধী থাকাকালীন মানুষ এক ধরনের কথা বলে, মমতা ব্যানার্জিও তাই বলেছেন। বিরোধী থাকাকালীন তিনি বলেছেন 1 লক্ষর উপরে ভোটার, তুমি যেটা বললে, তোমার কাগজ ছুঁড়ে মেরেছেন ডেপুটি স্পিকার চরণ সিং আটওয়ালের মুখে। শুধু তাই নয়, বারবার নির্বাচন কমিশনের দপ্তরে গেছেন, কাগজ নিয়ে গেছেন। কেজি রাওকে পাঠাতে বাধ্য হয়েছে 2006-এ বামফ্রন্টের এগেনস্টে ভুয়ো ভুতুরে ভোটার কাটাতে, এবং 9 লক্ষ ভুতুরে ভোটার কাটা গেছে 2002-এর এসআইআরের পরে
3.5 বছরের মাথায়। আবার এইগুলো বিরোধী থাকাকালীন করছেন। শাসকে এসেই তিনি যে হিরণ্ময় নীরবতা এই অনুপ্রবেশকারীদের নিয়ে হিরণ্ময় নীরবতা আনলেন, শুধু মুখে সেলোটেপ মারলেন না, তিনি ডিনাই করলেন এ রাজ্যে কোনো বহিরাগত নেই, অনুপ্রবেশকারী নেই। কিন্তু একবারও বললেন না 2005-6 বা একাধিকবার তখন আমরা তিনি যখন রিপিট করতেন 1.5 কোটি ভুতুরে ভোটার, 1 কোটি ভুতুরে ভোটার, এগুলো আমি ভুল বলেছিলাম। এর থেকে প্রমাণিত হয় যে তখন বিরোধী থাকাকালীন এই ভুতুরে ভোটার বা বহিরাগত ভোটার অনুপ্রবেশকারীরা তার বেনিফিটে কাজে লাগতো না, এখন তাকে বেনিফিট দিয়ে ভোটে জিততে সাহায্য করে, তাই তাদের ব্যাপারে এখন তার হিরণ্ময় নীরবতা। দ্বিতীয়, এই যে র্যাম্পে নাচানাচি, ভূত নিয়ে নাচানাচি, তৃণমূল বড্ড ভূতকে ভালোবাসে, এটা তো পরিষ্কার হয়েই গেল যে মৃত ভূত আসল ভূত না পেয়ে ডুপ্লিকেট ভূত নিয়ে র্যাম্পে নাচানো শুরু করলো অভিষেক ব্যানার্জি। কারণ এই ভূতটাই তো তৃণমূলের ভবিষ্যৎ, ভূতেদের ভবিষ্যৎ। বইটা ব্যান করেছিল তৃণমূল, কারণ ওদের ভিতরের খবরটা তুলে দিয়েছিলেন পরিচালক। কিন্তু বাস্তবে এই ভূতদের ছাঁটাই করাতে এসআইআরে তৃণমূলের মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে তৃণমূল নেত্রী এবং তাদের তথাকথিত সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এইসব উৎপটাং কথাবার্তা বলছে, লোক খ্যাপানো। আমার কথাটা হচ্ছে এসআইআরের দাবিটা কার ছিল? বিরোধী থাকাকালীন তৃণমূলের। ক্ষমতায় এসে ফেব্রুয়ারি মাসে এসআইআরের দাবিটা প্রথম কে করেছিল? তৃণমূলের সাংসদ সাগরিকা ঘোষ রাজ্যসভায়। মমতা ব্যানার্জি তাকে শুভেচ্ছা দিয়েছিল। বাড়ি বাড়ি 3 মাস ধরে সার্ভেটা কে করেছিল ভুতুরে ভোটারদের? তৃণমূল। তাহলে আজকে তৃণমূলের এই অ্যালার্জি কেন? তৃণমূল ভাবতেও পারেনি যে এই এসআইআরটা বাস্তবে কেন্দ্রীয় স্তরে ইসিআই করবে, এবং করে তার যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, ভূতেরা এসে চন্দ্রবিন্দু সে অ্যালবামের সেই ভূতেরা এসে বুথে ভোট দেবে, সংবিধানটা তৃণমূল পাল্টে দেবে, সেই আশায় তো জল ঢেলে দিয়েছে কমিশন। তাই আজকে মানসিক সন্তুলন হারিয়ে এইসব বক বক করে যাচ্ছে। কিচ্ছু হবে না, ঠিক 100 দিনের কাজের মতন, ঠিক ওই ওয়াকআপ সম্পত্তি, ঠিক তার আগে ঘুরে যাও সিএ এনআরসি, একইভাবে এসআইআরটাও এ রাজ্যে হবে। তৃণমূল শুধু মাঝখান থেকে লোক খেপাবে, কিছু নির্বাচন কমিশনের আধিকারিক হেনস্থা হবে, রাজ্যে একটা অচলতা তৈরি হবে, এইটুকু। আলিপুরদুয়ারে লাস্ট কবে জিতেছে উনি? আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট একটা বিধানসভা উনি জিতেছেন, উপনির্বাচনে মাদারিহাট শুধু বের করেছেন। লাস্ট নির্বাচনের পরিসংখ্যান দেখান। আলিপুরদুয়ারে বসে দাঁড়িয়ে উনি র্যাম্পে হাঁটাহাঁটি এইসব ম্যাজিক দেখাবেন বললেন, সেই আলিপুরদুয়ারে তার দলের যুবনেতা সৌরভ চক্রবর্তী হেরেছিল। কার কাছে? সুমন কাঞ্জিলালের কাছে। তাকে পরবর্তীকালে বিজেপির বিধায়ক তাকে তার দলে নিয়েছে, দল ভাঙিয়ে। পেরেছে, বুকের পাটা আছে। আলিপুরদুয়ার হারবে, আমার হোম ডিস্ট্রিক্ট, আমি তোমায় বলছি। আলিপুরদুয়ারে খাতা খুলতে পারবে না, আলিপুরদুয়ারে তৃণমূল খাতা খুলতে পারবে না। সারা বছর কলকাতায় থাকলেন, এক্সকেলেটার, কোটি টাকার এক্সকেলেটারের শান্তিনিকেতনে কাটালেন, ঝাড়বাতির মধ্যে সুখের জীবনযাপন করলেন, বিদেশে চলে গেলেন, চোখের অপারেশন, বাচ্চার অপারেশন, আমেরিকা ভ্রমণ করতে চলে গেলেন। আর ভোটের আগে আলিপুরদুয়ারের আদিবাসী, রাজবংশী, নেপালি, বাঙালি, উদ্বাস্তু বাঙালিদের কথা আপনার মনে পড়লো, যাদেরকে পাশে বসতে দিলেন না, তাদেরকে এখন কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন। মানুষ মানবে? মানুষ মানবে না। আপনি ভেবে নিয়েন না যে উত্তরবঙ্গের মানুষ প্রান্তিক দুবেলা খেতে পারে না, তাদের উন্নয়ন হয়নি, তারা পশ্চাৎপদতায় ভুগছে, তারপরেও তাদের বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছে। যদি বোধ বুদ্ধি হারিয়ে ফেলতো 2021-এ আপনারা জিততেন। আপনারা কিন্তু আলিপুরদুয়ারে একটা বিধানসভা জিততে পারেননি, মাথায় রাখুন এটা, এবং ওটা রিপিট হবে 26-এ। বলবো, অভিষেক ব্যানার্জির কথা যদি মানেন তাহলে 800 আপনার পাখি বলতে হবে। কেন বলছি? একটা সময় ওনার মুখ দিয়ে শুনেছিলাম অর্জুন সিং অত হাজার ভোটে জিতবে না, জিতলে আমি রাজনীতি ছেড়ে দেব, দুর্নীতি একটাও প্রমাণ হলে পরে আমি ফাঁসিতে ঝুলে যাব। লিপস অ্যান্ড বাউন্সের কত কোটি টাকা ইয়ে হয়েছে, অ্যাটাচ করেছে। তার তার লিপস অ্যান্ড বাউন্স, তিনি যেই কোম্পানির কি ম্যানেজার পোস্টে আছেন, ডিরেক্টর, সেই কোম্পানি ডুফিয়ার ট্রানজ্যাকশনের জন্য কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র জেল হাজতে কাটিয়েছে।
উনি কি ফাঁসিতে ঝুলেছেন? ঝুলেছেন? উনার এই স্টেটমেন্টগুলো ছেড়ে দিন। উনি সমস্ত পশ্চিমবঙ্গটাকে ডায়মন্ড হারবার মডেল মনে করেন, যে সব জায়গায় আমি দাঁড়াবো, যে কোনো মূল্যে আমি জিতবো, 7 লক্ষ ভোটে আমি ওখানে জিতেছি, সব জায়গায় তাই হবে। তা কিন্তু নয় অভিষেক বাবু। আপনি সারা বছর, আমি অরাজনৈতিক লোক, আপনারা যদি সারা বছর উন্নয়নটা আক্ষরিক অর্থে করতেন, যেটাকে আপনারা কেতাবি নাম দিয়েছেন, 200% কাজ করে ফেলেছেন, যদি সত্যিকারের করতেন, আজকে গ্রামে গ্রামে পাঁচালি রেকর্ড করে মানুষের কানের মধ্যে গরম সীসার মতন সকাল বিকাল শোনাতে হতো না। ঠিক আছে, নিজের ঢাক নিজে। এখন গিয়ে উত্তরবঙ্গে মানুষ, শ্রমিকদের, চা শ্রমিকদের বোঝাতে হতো না যে আমি আরেকবার ক্ষমতায় আসি, 14 বছরে পারিনি, 15 বছরে পারিনি, আবার ক্ষমতায় আনুন আমাকে, 300 টাকা করে দেবো মজুরি। তাই মশাই এতদিন কোথায় ছিলেন? ওটা তো কেন্দ্রের প্রকল্প নয়। উত্তরবঙ্গে চা বাগানগুলো তো রাজ্যের আন্ডারে, রাজ্যের শিল্প। ওখানে যারা লিজ ল্যান্ড নিয়েছে, রাজ্যের থেকে লিজ নিয়েছে, সেই মালিক পক্ষকে বসাতে পারেনি আপনার ঋতব্রত শ্রমিক নেতা। আপনার দলের একাধিক নেতা ওখানে বসাতে পারেনি। 14 বছরে মানুষগুলোর বেতন আজকে 250 টাকা। ভারতবর্ষে কোন রাজ্যের শ্রমিকদের বেতন বলুক দেখি? পানিতে যারা মুঠে মজুরি করতে আসে তারাও 600 টাকার নিচে রাজি হয় না। আদিবাসী চা শ্রমিকগুলোর আজকে কি করুণ অবস্থা। আর আপনাকে শুনতে এখনো তো নির্বাচন ডিক্লেয়ার হয়নি, করুন, হাতে তো এখনো 2 মাস সময় আছে, করুন, ওদের 300 টাকা করে দিন, মালিক পক্ষকে কান ধরে বসিয়ে 300 টাকা করুন, বন্ধ চা বাগানগুলো খুলুন। সেটা পারবেন না, শুধু প্রতিশ্রুতির বন্যা, উন্নয়নের ফানুস। চোর ধরো, জেল ভরো, উন্নয়ন করেছি, উন্নয়নের বন্যায় পা শক্ত করো রাজ্যবাসী। আবার কোথাও ভোটার হচ্ছে তৃণমূলের মদতে বাংলাদেশিরা, হেনস্থা হচ্ছে রাজ্যবাসীরা। এই যে পর্ব, এখানে তুমি কোথাও মানুষের কাজের কথা শুনেছ? তুমি তো একটা যুব মুখ, তোমার তো একটা কাজ দরকার, একটা ইন্ডাস্ট্রি দরকার। বলেছে ইন্ডাস্ট্রির কথা? বলেছে একটা শিল্প করব, কিছু চাকরি তৈরি করব? বলেনি। আসো, এসআইআর হচ্ছে, দিল্লি চলো। আরে বাবা, দিল্লি কী জন্য যাচ্ছ? কাজের জন্য? 100 দিনের কাজের টাকা দেয়নি কেন বাবা? দেয়নি, ওটা বলো জনগণকে যে আমি পুকুর চুরি করেছি, আমি টাকা দেইনি, চুরি করেছে আমার দলের নেতারা। নিঃশব্দে সেন্ট্রাল গভর্নমেন্টকে 4টি জেলার ফাইন দিয়েছে, 15টো জেলায় রীতিমতন বিশাল অঙ্কের দুর্নীতি ধরা পড়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি। সেটা বলছো না কেন বাবু? অর্থাৎ চোর ডাকাত, ঠিক আছে, উন্নয়নের পাঁচালী, চুরির পাঁচালী, এসবের মধ্যে হারিয়ে যাচ্ছে মানুষের বেসিক যে নিডটা। হয় মন্দির মসজিদ কীর্তন হবে, না হলে চোর ছাচোর এই নিয়ে গালগল্প হবে। তারপরে যে মানুষের রুজি রোজগার, মানুষের বেসিক বাঁচার মৌলিক অধিকারটুকু, শিক্ষা। আজকে তুমি জানো সেশন শুরু হয়েছে, 5 দিন হলো স্কুলগুলোর। রাজ্যে এতগুলো সরকারি স্কুল, প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি স্কুল শুরু হয়েছে। কটা স্কুলে বই পৌঁছতে পেরেছে? কটায় একটা বড় অংশের স্কুল পশ্চিমবঙ্গে চক ডাস্টার কেনার পয়সা নেই, রাজ্য দিচ্ছে না টাকা। কলেজ বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট বন্ধ, ডিপার্টমেন্টে রিটায়ার হয়ে গেলে সেই পদে আর কোনো অধ্যাপক রিক্রুটমেন্ট হয় না। এগুলোর কথা কেউ বলছে না, শাসকও নয়, বিরোধী নয়। মাঝখান থেকে যেটা হচ্ছে, ঘোলা জলে তারা মাছ ধরছে, আর মানুষের উন্নয়নগুলো, মানুষের বেসিক নিডসগুলো অধরাই থেকে যাচ্ছে।